আমি ভিডিও শুরুতে অটোরিকশা চালকরা কিছুদিন আগে তারা আন্দোলন করছে, সেখানে কিছু বাইকার ভাইদেরকে আক্রমণ করছে এবং সাথে কিছু সাংবাদিক ভাইদেরকে আক্রমণ করছে। এটা তীব্র নিন্দা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি এবং আমি চাই এটার একটা আইনত ব্যবস্থা নেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই অটো রিকশা বা টেসলা এইসব নিয়েই কথা বলবো এবং ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং আপনাদের মতামত আশা করতেছি। বাংলাদেশে ব্যাটারি চালিত অটো রিকশা বা অনেকে বলে বাংলার টেসলা বা অনেকে বলে ব্যাটারি, যে যাই বলুক না কেন, এর তিনটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ চাচ্ছে যে এই ব্যাটারি চালিত অটো রিকশা বা গরিবের টেসলা, যেটা গত সরকার নাম দিয়ে গেছে, সেটা একেবারেই বন্ধ হয়ে যাক। আরেক পক্ষ চাচ্ছে হচ্ছে এটা মহাসড়কে না চলুক, গলির ভিতরে চলুক। আরেকটা পক্ষ চাচ্ছে যেহেতু বাংলাদেশে এটা চলেই আসছে, সেক্ষেত্রে সব জায়গাতে চলার অনুমতি এই বাহনটার থাক। আমার বলার মাধ্যম হচ্ছে এটা, তাই আমি এই মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে আসছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ দেখা যায় এখান থেকেও আমাদের ভালো একটা আইডিয়া বের হয়ে আসতে পারে এই বাহনটাকে নিয়ে, যে এটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ কি চায় বা ভবিষ্যৎ বাংলাদেশে এটার অবস্থানটা কি। আশা করব আপনাদের মতামত আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আমরা যারা ইঞ্জিন চালিত বাহন চালাই, যেমন মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বাস যারাই চালাই, আমাদের কিছু কাগজ সবসময় মেনটেন করতে হয়, এগুলো আপডেট রাখতে হয়, এগুলো সাথে রাখতে হয়, যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পেপার, তারপরে বিআরটি থেকে আমাদের যেই রোডে চলার জন্য পারমিশন মানে ট্যাক্স টোকেন, সেটা আমাদের সবসময় আপডেট রাখতে হয়, রিনিউ করতে হয়। এবং গাড়ির ক্ষেত্রে অবশ্যই ফিটনেস, একটা সময় ছিল বিমা করতে হইতো আমাদের, এইসব জিনিসগুলো আমাদের সবসময় রাখতে হয়। এছাড়াও কিছু রুলস এবং রেগুলেশন আছে, যেমন বাইক চালাতে গেলে আপনাকে অবশ্যই হেলমেট পরতে হবে, আপনার পিলিয়নের হেলমেট নিশ্চিত করতে হবে, প্রাইভেট কারের পাশের সিটে, ড্রাইভিং সিটের পাশে যিনি বসবে তার সিট বেল্ট নিশ্চিত করতে হবে। এছাড়াও নানা রকম ধারা আছে বাংলাদেশে, যে ধারার বিপরীতে আপনি যখন পড়ে যাবেন তখন আপনাকে আইনত ব্যবস্থা আপনার উপরে নেওয়া হবে। যেমন আপনাকে নানা নানা দণ্ডিত করে আপনাকে জরিমানা করা হবে, মামলা দেওয়া হবে। তো নানা রকম রুলস এবং রেগুলেশনের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়। বাট এটা এমন একটা বাহন যার কোনো ড্রাইভিং লাইসেন্স, কাগজ, লুকিং গ্লাস থেকে ধরে কোনো ধরনের কোনো রুলস এবং রেগুলেশন নাই, এবং তারা ট্রেনিং প্রাপ্ত না। তারা কী সব বিপদ ঘটাইতে পারে বা ঘটাইছে ইতিমধ্যে, বা মানুষের কতটুকু ক্ষতি, জানমাল সব কিছুর কতটুকু ক্ষতি তারা করছে, এটা আপনারা জানেন। এখন এই যে অটো রিকশাগুলো আসছে বাংলাদেশে গত সরকারের হাত ধরে, এইগুলো তো এসে পড়ছে। এখন অনেকেই আছে মানুষ যারা এই জীবিকার সাথে যুক্ত হয়ে গেছে, এখন তাদের এটা মূল পেশা হয়ে গেছে। এখন এখান থেকে তাদেরকে কনভার্ট করাটা আমাদের মতন দেশে অনেকটাই কষ্টকর, যেটা কারণে এখনও তারা রোডে চলতেছে। এখন এখান থেকে কনভার্ট করতে গেলে তাদের অবশ্যই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, এবং তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেই চলবে না, তারা সেই কর্মসংস্থানে যাবে কি না সেটাও প্রশ্ন। কারণ অনেকেই আছে তাদের গার্মেন্টসে চাকরি করতো বা নানা রকম পেশায় ছিল, সেখান থেকে তারা কনভার্ট হয়ে অটোরিকশা চলে আসছে, কারণ এখানে টাকা বেশি, ফ্রিডম আছে তাদের, তারা যে কোনো সময় চায়ের দোকানে বসে বিড়ি সিগারেট খায় ফেলতে পারে, রেস্ট আছে, গার্মেন্টসে চাকরি করলে আবদ্ধ জীবন। তাই তারা এখান থেকে অনেকেই আছে কনভার্ট করে এখানে আসতেছে। আর তাদের মূল যেই কথাটা বা তাদের শক্তি যেটা, সেটা হচ্ছে তারা গরিব মানুষ, কিস্তি তুলে অটো কিনছে। এখন তারা কি করবে? তারা যখন অটো রিকশার হ্যান্ডেল ধরে বসে চালানোর জন্য, তখন তারা ভাবে যে আমি ল্যান্ড ক্রুজার বা প্যারাডো চালাইতেছি। যখন তারা কোনো ক্ষতি করে ফেলে, এবং ক্ষতি করে কিন্তু তাদের মনে কোনো থাকে না, মানে দুঃখ থাকে না, বা তখনই চেষ্টা করে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যদি তারা পালিয়ে যেতে না পারে, তখন তারা একটা কথাই বলবে যে আমি গরিব মানুষ, আমাকে মাফ করে দেন, বা হাতে পায়ে ধরতে তাদের সময় লাগে না। কিন্তু তাদের যদি আপনি কোনো ক্ষতি করেন, আপনার কাছ থেকে জরিমানা নেওয়ার জন্য যতটুকু শক্তি তাদের প্রয়োগ করা দরকার, সেটা তারা করবে। এই হচ্ছে অটো রিকশার অবস্থা। এবং আপনারা অনেকেই আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন, তারা অটো রিকশার মাধ্যমে অনেক ক্ষতির সাফার করছেন,
অনেক ক্ষতি আপনাদের উপর দিয়ে গেছে, আর্থিকভাবে অনেকে পঙ্গুত্ব বরণ করছে, অনেকে মারা গেছে, অনেকের গাড়ি যানবাহনের ক্ষতি হয়েছে, এগুলো তো আছেই। তো এই যে অবস্থাটা এখন অটোরিকশার, এটার আসলে করণীয় কি? অনেকে চাচ্ছে মহাসড়ক থেকে এইটাকে গলির ভিতরে নিয়ে আসার জন্য। এখন বর্তমানে যে পরিমাণ অটোরিকশা বেড়ে গেছে, এই পরিমাণ অটোরিকশা যদি আপনি মহাসড়ক থেকে সরিয়ে গলির ভিতরে আনেন, সেই ক্ষেত্রে গলির অবস্থাটা কি হবে? বাংলাদেশে বেশিরভাগ গলি, যেমন ঢাকা সিটির গলি বলেন, আমাদের সাভারের গলি বলেন, কতটুকু চওড়া। আর দেখবেন বেশিরভাগ অটো চালকরাই একটা সাইড ব্লক করে রাখে পার্কিং জোন হিসাবে তাদের, যে এখান থেকে তারা যাত্রী নিবে, সিরিয়ালের মাধ্যমে বের হয়ে যাবে, এভাবে করে তারা মেনটেন করে। যে একটা সাইড যদি ব্লক করে দেয় এবং সমস্ত অটো যদি গলির ভিতরে ঢুকায় দেন, মানুষের তো এই যে যেমন এগুলো সাব রোড, এই রোড দিয়ে তো মানুষের তার প্রাইভেট ভেহিকেল বা নানা রকম যানবাহন নিয়ে তাদেরকে যাইতে হবে। যাইতে গেলে তখন তারা এই যে পরিমাণ চাপ গলির ভিতরে বাড়বে, তখন তো গলির ভিতরে আরও বেশি গ্যাঞ্জাম বেড়ে যাবে। দেখেন এখানে কয়টা সাধারণ গাড়ি আর কয়টা অটো চালিত, এই ব্যাটারি চালিত গাড়ি আছে, দেখেন এত পরিমাণ বাড়ছে। এখন গলির ভিতরে ঢুকাইলে কি এটা সমাধান হয়ে যাবে? আমার মনে হয় সেখানে 30% সমাধান হবে, মহাসড়ক ক্লিয়ার হবে, বাট মানুষের জন্য ভোগান্তি বেড়ে যাবে আরও অনেক। এখন অনেকে যাচ্ছেন বন্ধ করে দিবেন, এটা বাংলাদেশে সম্ভব না, কারণ শুধু অটো অবৈধ এটা যেমন সত্য, ঠিক অটোর সাথে অনেক বড় বড় মহলের সাথে সম্পৃক্ততা আছে। কারণ এই যে বলতেছে যে বিদ্যুৎ অপচয় করতেছে বা বিদ্যুৎ অবৈধভাবে নষ্ট করতেছে, খরচ করতেছে, এসব তো আমরা সবাই যুক্তি দিচ্ছি, কিন্তু বিদ্যুৎ যে অফিসগুলো আছে তারা যদি এর সাথে সম্পৃক্ত না থাকতো, তাহলে কি তারা পারতো? এটা অবশ্যই পারতো না। এর সাথে অনেক বড় বড় সেক্টর জড়িত আছে, তাই এটাকে আপনি একবার ক্লোজ করে দিতে পারবেন না। আবার অনেকেই আছে বলতেছে যে আসছে যেহেতু সব জায়গাতেই চলুক। এখন সব জায়গাতে চলতে গেলে কিছু সিস্টেমেটিক ওয়ে থাকা দরকার আছে। কি ওয়ে থাকা দরকার সেগুলো নিয়ে একটু আলোচনা করি এখন। প্রথমত আমি যেগুলো ভেবে চিন্তে বের করছি সেগুলো হচ্ছে, এটার যে বডি স্ট্রাকচারটা আছে, এই বডি স্ট্রাকচারটা অবশ্যই উচিত আর একটু ছোট করে দেওয়া, যাতে দুইজনের বেশি তারা উঠাইতে না পারে। এটার ভিতরে কোনো মালামাল টানা যাবে না, যাত্রী থাকবে দুইজন, এবং এটার যে মোটরটা, ওই যে গতি উঠে যায় 40-50, এটার মোটরটা নির্দিষ্ট একটা আইনের আওতায় আনতে হবে, যে এটা এই রেঞ্জের মোটর ইউজ করতে হবে। এটা এই মোটরটা হাইস্ট পাওয়ার থাকবে 20, এর বেশি এই মোটরটা কোনোভাবেই উঠতে পারবে না। তাহলে তাদের গতিটা নিয়ন্ত্রণে আসবে। ব্রেকিং সিস্টেম থেকে ধরে লুকিং গ্লাস থেকে ধরে সব কিছুর একটা নিয়মতান্ত্রিক আনতে হবে। তারা হুট করে ঘুরায় ফেলে, এবং যারা সোজা আসতে থাকে বা ওই পাশ থেকে আসতে থাকে তাদেরকে দেখে না, না দেখে তারা ঘুরায় ফেলে। এই অ্যাক্সিডেন্টগুলো অটো চালিত গাড়ির সাথে অনেক হয়। রং সাইড দিয়ে আসা, নিয়মের তো বালাই না করা। এখন তাদের শক্তি অনেক হয়ে গেছে, কিছু হলে তারা আন্দোলনে নেমে যায়। এখন তারা বুঝে গেছে তাদের শক্তির স্থানটা কোথায়। যাই হোক, তারপরে তাদেরকে সঠিক ট্রেনিংয়ের আওতায় আনতে হবে, ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, কাগজের ব্যবস্থা করতে হবে তাদের গাড়ির, এবং তাদের একটা সেফটি ড্রেস থাকতে হবে, যে এই ড্রেস পরে তারা চলাচল করবে, এই ড্রেস ব্যতীত তারা চলাচল করতে পারবে না। তারপর তাদেরকে সঠিকভাবে ট্রেনিং করাতে হবে, এবং একটা নির্দিষ্ট বয়সের লোকদেরকে ব্যাটারি চালিত বাহন চালাতে দিতে হবে। আমি যেটা বুঝলাম 35+, 35-এর উপরে যারা আছে তাদেরকে আসলে এই বাহনটা চালাইতে দেওয়া উচিত। এর নিচে যারা আছে তাদের অন্য কর্মসংস্থান করাটাই ভালো, কারণ অনেকেই আছে আন্ডার এজ 12, 14, 15 বছরের গাড়িগুলো চালাচ্ছে, এবং তাদের তো নিজেদেরই এখনও নিজেদের বুদ্ধিতেই হয় না, নিজের ভালোটাই বোঝাটা এখন পর্যন্ত হয় নাই। তারা কিভাবে দেশের আইন কানুন মেনে গাড়ি চালাবে? সো একটা নির্দিষ্ট বয়স সীমা আনতে হবে, নির্দিষ্ট একটা ড্রেস আপ থাকতে হবে, যে হ্যাঁ এরা ট্রেনিং করছে, এরা লাইসেন্স প্রাপ্ত, এদের গাড়ির লাইসেন্স আছে, এবং একটা নির্দিষ্ট জোন থাকতে হবে, যে এই জোনের মধ্যে ব্যাটারি চালিত গাড়িগুলো চলবে। প্রত্যেকটা এলাকার একটা নির্দিষ্ট জোন থাকবে, সেই জোনের ভিতরে তারা চলবে। এখন যেমন মন চাচ্ছে, আমাদের এখানে কি হয়, মন চাচ্ছে সাভার থেকে আমিনবাজার পর্যন্ত অটো রিজার্ভ করে চলে যাচ্ছে মানুষ, বা দেখা যায় দিক দিয়ে নবীনগর, মানিকগঞ্জ পর্যন্ত চলে যায়। তো নির্দিষ্ট একটা জোনের বাইরে যাইতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে, অনেক অটোরিকশা চালকরাও বলছে যে আমাদেরকে একটা নীতিমালার মধ্যে আনা দরকার। ঠিক তাদেরকে সঠিক নীতিমালার এইসব জিনিসগুলো আরেকটু মডিফাই করে, বাস্তবায়ন করে, এগুলোকে আরেকটু চিন্তা ভাবনা করে এরকম সিস্টেমেটিক ওয়েতে যদি আনা যায়, এবং তাদের
প্রত্যেকটা চালক আমরা যারা আছি মহাসড়কে চলাফেরা করি, আমাদের যেমন আইনের ব্যবস্থা আছে তাদের সঠিক আইনের ব্যবস্থার মধ্যে রাখতে হবে, এবং তারা যখন কোনো দুর্ঘটনা ঘটায় ফেলবে তাদের কারণে, তখন তাদের সঠিক আইনের আওতায় আনতে হবে। তখন কোনো এক্সকিউজ চলবে না যে আমি গরিব মানুষ বা আমার ভুল হয়ে গেছে, এইসব কোনো এক্সকিউজ তারা দিতে পারবে না। মানুষের যেমন মামলা হয়, মামলা তাদের ভাঙাইতে হয় বা অর্থদণ্ড হয়, এরকমভাবেই তাদেরও মামলার আওতায় আনতে হবে, অর্থদণ্ডে আনতে হবে। দেখেন হুন্ডা মোটরসাইকেলগুলোতে বা বাইকগুলোতে একটা ফগ লাইট লাগাইলে মামলা আমাদের খাইতে হয়, কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণ লাইট ইউজ করে। এগুলো অনেক কিছুই আছে, এগুলো নীতিমালার মধ্যে এনে তাদেরকে একটা সঠিক বাস্তবায়ন করে দেওয়া উচিত আমি মনে করি। যে তারা অবৈধভাবে চার্জ দিচ্ছে, তাদের চার্জিং স্টেশনগুলো বৈধ কিনা, চার্জিং জায়গাগুলো, তাদের ইনপুটের মালগুলো সব কিছুই একটা নির্দিষ্ট নীতিমালা এনে তারপরে আমার মনে হয় এদেরকে একটা বাস্তবায়ন করে দেওয়া উচিত। না হলে এই অটোরিকশা একটা সময় মানুষের জন্য এটা একটা বিস্ফোরণের মতন হয়ে যাবে, এবং অলরেডি এটা হয়ে গেছে, এখন শুধু পাকার বাকি। এই বিস্ফোরণটা পেকে গেলে তখন আর এটাকে আপনি থামাতে পারবেন, এর থেকে তখন জীবাণু বের হবে, জীবাণু লিকুইড বের হবে। সো ভিডিওটা আপনাদের মতামত আশা করতেছি। আরও অনেক কিছু বলার ছিল, বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে, এত সময় পর্যন্ত আপনাদের হয়তোবা ভিডিওটা বোরিংও লাগতে পারে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।